জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি জানালেন প্রধান উপদেষ্টা। গণতান্ত্রিক উত্তরে পূর্ণ সমর্থন। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ। কুমারী পূজায় হবে দেবী দুর্গার বন্দনা। প্লাস্টিক পণ্যে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। চিকিৎসা ব্যয় হয়েছে দ্বিগুণ। অনেক বাদ্যবাজিও ফলাফল শূন্য। ভয়াবহ ভাঙনের কবলে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এক দশকে বিলীন প্রায় 50 একর জমি। হুমকিতে হোটেল মোটেল, আতঙ্কে স্থানীয়রা। গাজায় শান্তি প্রস্তাবে সম্মত ইসরায়েল, জানালেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। সাথে আছি আমি কাঞ্জুম গৌরী। এবার জানাবো খবরের বিস্তারিত। প্লাস্টিক পণ্য জীবনকে অনেক সহজ করেছে, বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমরা কি জানি এই পণ্যটি কতটা স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে? জানলেও মানি কি বোধ করি না। নইলে এত ঢাকঢোল, এত আইন কানুন করেও পণ্যটির ব্যবহার কমানো বা থামানো তো যাচ্ছে না। বর্জ্যকণা শরীরে গিয়ে কি ভয়াবহ ক্ষতি বয়ে আনছে জীবনের, তা জানানোর চেষ্টা করবেন তাহসিনা জেসি। আজ প্রথম কিস্তি। সাম্প্রতিক সময়ে প্লাস্টিক পণ্যের উপর নির্ভরতা বেড়েছে মানুষের। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য ছাড়াও নানা ধরনের প্লাস্টিকের পণ্যে ছেয়ে গেছে বাজার। সরকারি তথ্যমতে দেশে বছরে 8 লাখ টনের বেশি প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হচ্ছে, যদিও বাস্তবে এই সংখ্যা 10 লাখ টনের মতো। এর মধ্যে মাত্র 40% পুনর্ব্যবহার হয়। ধীরে ধীরে এসব প্লাস্টিক কণা ভেঙে মাইক্রোপ্লাস্টিকে রূপান্তরিত হয় এবং মাটি ও পানির সাথে মিশে খাদ্যচক্রে ঢুকে মানুষের শরীরে প্রবেশ করছে। পানিতে আছে, বাতাসে আছে, মাটিতে আছে, এবং এই কারণেই আমরা কিন্তু প্লাস্টিক প্রতিদিন খাচ্ছি। তো ফলে আমার শরীরে কিন্তু প্রতিদিন হেভি মেটাল, কেমিক্যালস, মাইক্রোপ্লাস্টিক, মাইক্রোফাইবারের পরিমাণ জমছে এবং বাড়ছে। এই যে বিভিন্ন ধরনের কেমিক্যালের উপস্থিতি এবং সেটা খাবারের সঙ্গে আমরা খাচ্ছি, এর ফলে কিন্তু এই দুরারোগ্য ব্যাধিতে মানুষ আক্রান্ত হচ্ছে। গত 10 বছরে মানুষের চিকিৎসা ব্যয় দ্বিগুণ হারে বেড়েছে। রাসায়নিক মুক্তভাবে প্লাস্টিক উৎপাদিত না হলে এর মাত্রাতিরিক্ত ব্যবহারে নানা জটিল রোগে আক্রান্ত হতে পারে মানুষ। আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিক জাত পণ্যের কারণে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকও বেড়ে যাচ্ছে। অন্যদিকে লিভার এবং কিডনিতে এগুলো জমা হওয়ার মধ্য দিয়ে লিভার ফেইলিউর বা কিডনি ফেইলিউরের মতো রোগ ক্রমাগত বাড়ছে। হাতের সাথে প্লাস্টিক জাত পণ্যের স্পর্শ লেগে একদিকে চর্মরোগ হচ্ছে এবং চর্মের বা ত্বকের ক্যান্সার কিন্তু বেড়ে যাচ্ছে। এমন শঙ্কা থেকে একবার ব্যবহারযোগ্য 4 ধরনের প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। 17টা আইটেম ঠিক করা হয়েছে যে এগুলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক, এগুলো আস্তে আস্তে আমরা নিষিদ্ধ করব। আমরা প্রথমে 4টা আইটেমকে বলেছি বাংলাদেশে এই 4টা আইটেমে উৎপাদন এবং ব্যবহার করা যাবে না। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস যেটা আছে 2021, আমরা ওই আইনের আওতায় আমরা একটা প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করা হবে। তিনি আরও জানান, প্লাস্টিক দূষণ রোধে গ্লোবাল প্লাস্টিক ট্রিটি নামক আন্তর্জাতিক চুক্তিতেও স্বাক্ষর করবে বাংলাদেশ। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ভয়াবহ ভাঙনের কবলে সেন্ট মার্টিন দ্বীপ। গত 1 দশকে বিলীন হয়েছে প্রায় 50 একর জমি ও শতাধিক বাড়িঘর ও স্থাপনা। হুমকিতে বহু হোটেল, মোটেল ও রিসর্টও। আতঙ্কিত স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা দাবি করেছেন টেকসই বেড়িবাঁধের। প্রশাসন বলছে ভাঙনের কবল থেকে সেন্ট মার্টিনকে রক্ষার চেষ্টা হচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপ ঘুরে এসে রিপোর্ট করেছেন মনিরুল সোহাগ, ছবি তুলেছেন রফিকুল ইসলাম। সেন্ট মার্টিন দ্বীপের এই ছবি চলতি বছরের জুন-জুলাই মাসের। জোয়ারের ঢেউ আছড়ে পড়ছে মূল দ্বীপে, যাতে বিলীন হচ্ছে কৃষি জমি, বসতভিটা, এমনকি ব্যবসা প্রতিষ্ঠানও। এর প্রায় 3 মাস পরের ছবিতে একই এলাকার চিত্র। ভাঙনে এরই মধ্যে সাগরে বিলীন হয়ে গেছে বহু বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান, যা নিয়ে আতঙ্কে স্থানীয়রা। এখন তো আমরা মর্মান্তিক অবস্থায় আছি। সবকিছু ভেঙে গেছে, রুমও ভেঙে গেছে। জন্মের পর থেকে দেখি নাই যে আপনার এই পরিমাণ ভাঙে এবং চতুর্পাশ থেকে পানি ঢুকতেছে। দাম লাগাই তো অনেক তুফানে মারি না দেরি। আস্তে আস্তে সেন্ট মার্টিন বিলীন হওয়ার পথে। তো এই সরকারের কাছে বিনীত আবেদন, এই সেন্ট মার্টিন যেন চতুর্দিকে একটা রোড
ব্যবস্থা করে এবং এটা রক্ষার জন্য সুব্যবস্থা নেয়। সেন্ট মার্টিনের প্রায় 50 একর জমি বিলীন গত এক দশকে। ভেঙে গেছে শতাধিক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। ঝুঁকিতে আরও শতাধিক স্থাপনা, ভাঙনে ক্ষতিগ্রস্ত অনেক হোটেল, মোটেল ও রিসোর্ট। অতিরিক্ত জোয়ার বা জলোচ্ছ্বাস, বেড়িবাঁধের অভাব ও প্রাকৃতিক দুর্যোগের কারণেই এই ভাঙন। এ নিয়ে উদ্বিগ্ন স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরাও। বেড়িবাঁধ যদি না দিতে পারে বল্লক দেন, না হলে যেটুকুর বস্তা আছে বস্তা দেন, তবে দেশটা তো রক্ষা করতে হবে। দেশটা রক্ষা না করলে আমরা জনগণ কীভাবে তা থাকবো। বাঁধ সৃষ্টি করতে হবে, সেটা পাথর দিয়ে হোক, সেটা আপনার কোনো ব্লক ফেলে হোক, অথবা বিচের পাশে গাছ লাগাইয়া হোক, যেভাবে হোক আগে এই দ্বীপটাকে রক্ষা করা দরকার। সেন্ট মার্টিনের ভাঙন ঠেকাতে উদ্যোগের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। দ্বীপকে রক্ষা করার জন্য চারপাশে পরিবেশ বান্ধব উপায়ে কি করা যায় সেই বিষয়ে একটা টেকনিক্যাল টিম যদি আসে, প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা যদি করা যায় জনগণের জন্য। সেন্ট মার্টিনের আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার। প্রায় 10,000 মানুষের বসবাস এই দ্বীপে। এর আগে কখনোই এত ভাঙন দেখেননি সেন্ট মার্টিনবাসী। তাদের দাবি, দ্বীপ রক্ষায় এখনই টেকসই ও পরিকল্পিত পদক্ষেপ না নিলে অথই সাগরে বিলীন হতে পারে বহু প্রজন্মের এই জনপদটি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, সেন্ট মার্টিন দ্বীপ, টেকনাফ, কক্সবাজার। লক্ষ্য ছিল দক্ষিণ আফ্রিকা, কিন্তু দালালের ফাঁদে আটকে ঠিকানা এখন ভারতের কারাগার। 4 বছর ধরে সেখানে কাটছে মানবেতর জীবন। এমন করুণ কাহিনী জামালপুরের 3 যুবকের। সন্তানদের এমন দশায় দিশেহারা পরিবার। দেশে ফেরাতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। সংসারে সচ্ছলতা আনতে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার ছক করছিলেন জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার জোনাইল পক্ষিমারি এলাকার জয়নাল মিয়ার ছেলে মমিনুল। ছেলের জন্য দরিদ্র বাবা ধার করে স্থানীয় জাহাঙ্গীর আলম ও মামুনের হাতে তুলে দেন 8 লক্ষ টাকা। 2021 সালের 15ই আগস্ট বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত নিয়ে যাওয়া হয় তাকে। ভারত থেকে জাল কাগজপত্রে দক্ষিণ আফ্রিকায় পাঠানোর চেষ্টা চলে। 26শে অক্টোবর উত্তরপ্রদেশ এন্টি টেরোরিস্ট স্কোয়াডের হাতে ধরা পড়েন মমিনুল। ষড়যন্ত্র করে 3টে ছেলে নিখোঁজ করে দিছে। এখন 3টে পরিবারের সংসারটাই ধ্বংস করে দিছে, চলার মতো কোনো পথ নাই। মমিনুলের সাথে সেদিন একই গ্রামের সোনামিয়ার ছেলে মেহেদি হাসান এবং রেজাউল ইসলামের ছেলে শাওনও আটক হন। এরপর থেকে তারা বন্দী ভারতের লখনৌ কারাগারে। 8 লক্ষ টাকা জাঙ্গি নিয়ে তাগরে বাড়ির তনে বাইক হইল, বাইক হইরে তাগরে ইন্ডিয়া বিক্রি করে দিছে। ওই ফিরর পথেই আমরা করে ওই যে স্টেশনের রেলের মধ্যেই ধরা পড়ছে। শত চেষ্টা করেও তাদের ছাড়াতে পারেনি পরিবার। এদিকে সালিশে বিচার না পেয়ে প্রতারক জাহাঙ্গীর আলম ও মামুনের বিরুদ্ধে 2022 সালে মামলা করেন শাওনের বাবা রেজাউল ইসলাম। তবে তারা আছেন ধরাছোঁয়ার বাইরে। এই দালালে বলছে যে আমরা 2-1 দিনের মধ্যে ছাড়াই এলাম। সাধারণত দূরস্থান দালালরা কিন্তু পয়সাপাতি এলাইট পার্সন যারা আছিল সালিশ দরবার করছিল, ওদের টাকা পয়সা দিয়ে দালাল গেল। অভিযুক্ত জাহাঙ্গীরের দাবি, বন্দীদের ছাড়িয়ে আনতে চেষ্টা চলছে। 4 বছর আগে ইন্ডিয়াতে লোক পাঠানো হয়েছিল মামুনের মাধ্যমে। তো আমরা লোক ছাড়ানোর চেষ্টা করছি বিভিন্ন সময়, মামুন আর আমি, তা আমরা লোক ছাড়াতে পারি নাই। আইনি প্রক্রিয়ায় বন্দীদের দেশে ফেরানোর তৎপরতা চলছে। আমরা এক্ষেত্রে কিন্তু কর্মী প্রতারিত হলে আমরা যথাযথ উদ্যোগ নিই সেই কর্মীকে প্রতারণা থেকে উদ্ধার করতে এবং তাকে প্রতারিত হওয়ার হাত থেকে রক্ষা করতে। যারা বিদেশে যে সমস্ত মানুষ আমাদের গিয়ে বিভিন্ন জেলে বা কারাগারে আটক থাকে, তাদেরকে দেশে তাদের বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে তারা অসাধারণ দায়িত্ব পালন করে যাচ্ছে। আমরা ব্যক্তিগত জায়গা থেকে তাদের এই সমস্ত জায়গায় বলবো যে তাদেরকে সাজেশন দিব। একদিকে ঋণের টাকা, অন্যদিকে সন্তানবন্দি বিদেশের কারাগারে। এমন পরিস্থিতিতে দিশেহারা 3 যুবকের পরিবার। ডিবিসি নিউজ ডেস্ক। শারদীয় দুর্গোৎসবের ছুটিতেও থেমে নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচারণা। প্রার্থীদের বিরামহীন ছোটাছুটিতে প্রাণ ফিরে পেয়েছে পুরো ক্যাম্পাস। প্রতিশ্রুতির ফুলঝুরিতে ভোটারের মন জয়ের চেষ্টা। আবাসন, যাতায়াতের পুরনো সমস্যার নিরসনের পাশাপাশি নিরাপদ ক্যাম্পাসকে প্রাধান্য দিয়েই সাজানো হচ্ছে ইশতেহার। প্রাকৃতিক সৌন্দর্য, শাটল ট্রেন আর আয়তনে দেশের বৃহত্তম ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কিন্তু প্রতিষ্ঠার 58 বছরেও আবাসন ব্যবস্থা রয়েছে চরম অবহেলায়। 28,000 শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র 14টি আবাসিক হল। মাত্র 23% শিক্ষার্থী আবাসন সুবিধা পাচ্ছেন। বাকিদের ঠাঁই হয় কটেজ কিংবা ভাড়া বাসায়। শিক্ষার্থীদের আরেক বড় ভোগান্তির নাম পরিবহন ব্যবস্থা। হলের বাইরে থাকতে গিয়ে
বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি, যেমন খাদ্য, পানি, বিদ্যুৎ এটসেট্রা। এখন এগুলোর যদি একটা স্থায়ী সমাধান করতে চাই তাহলে আমাদের একটাই উপায়, তা হচ্ছে আবাসন ব্যবস্থা, অর্থাৎ হলের ব্যবস্থা। দুর্গাপূজার ছুটি চললেও চাকসু নির্বাচন ঘিরে সরগরম ক্যাম্পাস। আবাসন ও পরিবহন সংকট নিরসনের পাশাপাশি নিরাপদ ক্যাম্পাস গড়তে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আমরা যদি চাকসুতে নির্বাচিত হয়ে আসি, আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে যে আমাদের নতুন করে আরো বেশি সংখ্যক 10টি হলের মতো আমরা ডিপিপি জমা দেওয়ার চেষ্টা করব প্রশাসনের মাধ্যমে। পাশাপাশি যে আন্তর্জাতিক ডোনার সংগঠনগুলো এসব ক্ষেত্রে ফান্ডিং করে থাকে, এবং আমরা আন্তর্জাতিক ডোনার সংগঠনগুলোকেও আমাদের হল নির্মাণের জন্য প্রজেক্ট প্রপোজাল সাবমিট করব। 1 বছরে আমরা কতটুকু পারবো আমরা সেটা পর্যালোচনার পরে আমরা আমাদের ইশতেহারের মাধ্যমে সেটা সামনে নিয়ে আসব। এর বাইরে হচ্ছে যে হলগুলোতে যদি ডাবল ডেকারের যে বেডগুলো আছে সেগুলো দিয়েও আমরা চেষ্টা করব যে আবাসন সমস্যা কিভাবে লাঘব করা যায়। একটা স্টুডেন্টের যে মৌলিক অধিকারগুলো, সর্বপ্রথম বাসস্থান বা বিশ্ববিদ্যালয়ে থাকার হলে হোক বা যে কোনো জায়গায় থাকার যে আবাসনটা, সেই আবাসনটা ইনশাল্লাহ আমরা আমাদের ইশতেহারের সর্বপ্রথমে রেখেছি এবং আমরা এই জিনিসটা সমাধান করব। 3 যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচনে এরই মধ্যে ঘোষণা হচ্ছে 13টি প্যানেল। নতুন নেতৃত্বের হাত ধরে সংকটগুলো সমাধান হবে এমন প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চুয়াডাঙ্গায় দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত। স্থানীয়দের অভিযোগ, মশক নিধনে অর্থের বরাদ্দ থাকলেও পৌরসভা থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে অভিযোগ পাশ কাটিয়ে এডিসের লার্ভা ধ্বংসের উদ্যোগের কথা জানিয়েছেন পৌর নির্বাহী, দুষছেন জনবল সংকটকে। সারা দেশের মতো চুয়াডাঙ্গাতেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। জেলায় প্রতিদিনই কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু জ্বরে। কিছু জায়গায় সামান্য পদক্ষেপ দেখা গেলেও প্রতিরোধে ন্যূনতম প্রস্তুতিও নেই এখানে। এবার বর্ষা মৌসুমে পৌর এলাকার কোথাও দেখা যায়নি মশক নিধন কার্যক্রম। ফলে রাত দিন মশার উপদ্রবে অতিষ্ঠ মানুষ। পরীক্ষা করছি 2টা, করার পরে কয় যে ডেঙ্গু হয়েছে। প্লাটিলেট অনেক কমে গেছে, চিকিৎসা চলছে। সাধারণত ওয়ার্ড আছে, সেখানে রাখা উচিত ওনাদেরকে, কারণ ডেঙ্গু রোগী সবসময় একটা রুমের ভিতরে মশারি বদ্ধ হয়ে থাকার কথা। মশক নিধনে প্রতি বছর পৌরসভায় বড় বাজেট থাকলেও সে বরাদ্দের দৃশ্যমান ব্যবহার চোখে পড়েনি কারো। পৌরবাসীর দাবি, এখনই এডিস মশা নিধন করা না গেলে ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু পরিস্থিতি। চুয়াডাঙ্গা পৌরসভায় কোনোভাবেই মশক নিধন কার্যক্রম পরিচালনা করে না, এবং যে তহবিল বা বরাদ্দের কথা বলা হয়ে থাকে সেই বরাদ্দ কোথায় যায় সেটা আমাদের জানার খুবই প্রশ্ন। পৌরসভার উদ্যোগে সে ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, কিন্তু এই পদক্ষেপ যদি দ্রুত না নেওয়া হয় তাহলে ডেঙ্গুর আক্রান্ত আরো ভয়াবহ আকারে ছড়িয়ে পড়বে। আর পৌর কর্তৃপক্ষ বলছে এডিসের লার্ভা ধ্বংসে স্প্রে করার উদ্যোগ নেওয়া হয়েছে, তবে জনবল সংকটে কার্যক্রমে ভাটা পড়েছে। তা আমরা কিছু প্রয়োজনীয় লোককে, আরো 2-4 জন লোককে আমরা এটা ইংগেজ করে কাজটা যাতে আরো একটু গতিসম্পন্ন করা যায়। আমরা ড্রেনের লার্ভা যেখান থেকে মশা উৎপন্ন হচ্ছে সেই লার্ভাগুলা নিধনের জন্য আমরা অচিরে কার্যক্রম শুরু করব। এরই মধ্যে চুয়াডাঙ্গা সদর সহ আশপাশের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 35 জন ডেঙ্গু রোগী, যাদের বেশিরভাগই চুয়াডাঙ্গাতেই শনাক্ত। বর্তমানে যেটা আছে আমাদের হাসপাতালে, সদর হাসপাতালে 3 জন ভর্তি আছে, জীবননগরে 2 জন, অর্থাৎ মোট 5 জন আজকে ভর্তি আছে। আর জানুয়ারি থেকে এ পর্যন্ত আমাদের চুয়াডাঙ্গাতে সারা 4টা উপজেলা মিলে মোট 35টা ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। ডিবিসি নিউজ ডেস্ক। লালন শাহের 135তম তিরোধান দিবস আগামী 17 অক্টোবর। প্রথমবারের মতো এবার সাইজির তিরোধান দিবস পালিত হবে সরকারিভাবে। আয়োজন করা হবে 3 দিন ব্যাপী অনুষ্ঠান। কুষ্টিয়ার ছেউরিয়ায় লালন শাহর বাড়িতে জোরে সোরে চলছে প্রস্তুতি। মানুষ বজলে সোনার মানুষ হবি, ও মানুষ বজলে সোনার মানুষ। মানুষকে ভালোবাসার মধ্যেই প্রকৃত মানব প্রেম। জীবদ্দশায় এই দর্শন প্রচার করেছেন বাউল সম্রাট ফকির লালন শাহ। তার দেহত্যাগের পর ভক্ত অনুসারীরা সাইজির এই অমীয় বাণী ছড়িয়ে দিতে তার তিরোধান দিবসে মিলিত হন ছেউরিয়ায়। গানে গানে প্রচার করেন লালন দর্শন। সোনার মানুষ উজলে, মানুষ গুরু নিষ্ঠা হলে জানতে পারবি। তবে এতদিন দিবসটি পালিত হয়ে আসছিল স্থানীয়ভাবে, কিন্তু এবার পহেলা কার্তিক থেকে 3 দিনব্যাপী অনুষ্ঠান হবে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে। লালনের যে ভাবধারা, লালনের যে আদর্শ, লালনের যে গানের বাণী, এটা সারা দেশের মানুষের কাছে কিন্তু এতদিন আলাদাভাবে যারা যার যার মতো করে এটাকে চর্চা করতো, কিন্তু যেহেতু জাতীয় দিবস সেক্ষেত্রে জাতীয়ভাবে উদযাপিত হবে এবং শিল্পীদের অংশগ্রহণ এখানে বৃদ্ধি পাবে, লালন চর্চা বৃদ্ধি পাবে।
লালনের তিরোধান দিবস জাতীয়ভাবে পালন হওয়ার খবরে খুশি ভক্তরা। এই উদ্যোগে লালনের মতাদর্শ সবার মাঝে ছড়িয়ে পড়বে বলছেন গবেষকরা। এত মানবতা মনুষ্যত্ব রেখে গেছে উনি, যদি এটা সমাজ এবং রাষ্ট্রে তুলে ধরা যায় অবশ্যই মানুষের কল্যাণ এবং মানুষের মানবতা বৃদ্ধি পাবে। কুষ্টিয়াবাসী হিসাবে তো এটা অনেক বড় একটা আনন্দের সংবাদ, আরও অনেক আগেই হয়তো করা উচিত ছিল। জাতীয় পর্যায়ে একটি অনুষ্ঠান হবে, অত্যন্ত সাধুবাদ জানাই আমরা কুষ্টিয়াবাসী যারা লালন ভক্ত, লালন প্রেমী। আমরা এটা তো ইতিবাচক হিসাবে ধরি। লালনের দর্শন মানুষের হৃদয়ে সঞ্চারিত করার জন্য আমরা প্রাণান্ত চেষ্টা করি। আয়োজন সফল করতে নানা প্রস্তুতির কথা জানালো জেলা প্রশাসন। লালনের জীবন আদর্শ, তার যে কর্মকাণ্ড, এটা সম্বন্ধে আলোচনা হবে এবং সাথে সাথে তার যে সঙ্গীত সেটি পরিবেশন হবে। এটা সব জেলাতেই অনুষ্ঠিত হবে। ফকির লালন শাহ কুষ্টিয়ার কুমারখালী চাপড়া ইউনিয়নের সেউরিয়া গ্রামে 1890 সালের 17 অক্টোবর দেহত্যাগ করেন বলে ধারণা ভক্তদের। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে। ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পাশে থাকবে জাতিসংঘ, জানালেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে বৈঠকে এই আশ্বাস দেন তিনি। বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে ডক্টর ইউনুস। অন্যদিকে মানবাধিকার কর্মীদের সাথে এক বৈঠকে প্রধান উপদেষ্টা অভিযোগ করেন কিছু আন্তর্জাতিক মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সংস্থাটির মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সাথে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন এবং রোহিঙ্গা প্রসঙ্গ উঠে আসে। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান সংস্থাটির মহাসচিব। ড ইউনুসের সাথে তার হোটেলে সাক্ষাৎ করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি, সংস্থাটির আন্ডার সেক্রেটারি জেনারেল এবং স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ ও ক্ষুদ্র দ্বীপপুঞ্জ উন্নয়নশীল দেশ সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ রাবাব ফাতিমা। এদিকে তার হোটেলে শীর্ষ মানবাধিকার কর্মীদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন ড ইউনুস। এ সময় তিনি অভিযোগ করেন কিছু আন্তর্জাতিক মহল বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করছে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 30 গাইবান্ধা 2-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন থাকবে সংসদীয় আসন 30 গাইবান্ধা 2। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গাইবান্ধা জেলার আমির। আর তিনি এই আসন থেকে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী এবং তার দল থেকে তাকে নমিনেশন দেয়া হয়েছে। তো আমরা তার কাছে জানবো তাকে কেন নমিনেশন দেয়া হলো। আপনি বলবেন যে কেন আপনার দল আপনাকে নমিনেশন দিল? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই ইসলাম দেশ এবং মানবতার অতন্দ্র প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশ আমার নির্বাচনী আসন গাইবান্ধা সদর তথা পীর সাহেব চরমনাই হুজুরের পক্ষ থেকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে জানাই আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। সেই সাথে যারা এই অনুষ্ঠান দেখছেন দেশ বিদেশ থেকে এবং দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমার নির্বাচনী আসনের আমার ভালোবাসার মানুষগুলোকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাই প্রশ্ন করেছেন যে আমি কি করেছি, কি কারণে আমাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো প্রিয় ভাইকে বলতে চাই যে আমি পেশায় একজন শিক্ষক। আমি হাজী ওসমান গনি ডিগ্রি কলেজ দারিয়াপুরের একজন প্রভাষক এবং আমার পরিচালিত একটা প্রতিষ্ঠান গাইবান্ধা ডিসি অফিস সংলগ্ন কারি মুসলিম উদ্দিন রহমতুল্লাহ আলাই মডেল একাডেমি। এই শিক্ষকতা এবং শিক্ষার সঙ্গে জড়িত থাকার কারণে শিক্ষার মান উন্নয়নে শুধু সদর আসনেই নয়, পুরো গাইবান্ধায় অসংখ্য প্রতিষ্ঠানের সঙ্গে আমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত এবং আমাদের গাইবান্ধা বন্যাপ্রবণ এলাকা, বিভিন্ন দুর্যোগময় সময় আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদের সহানুভূতি, তাদের সহযোগিতা, তাদের অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে আমরা সবসময় পাশে থেকেছি এবং আমরা এই গাইবান্ধার বিভিন্ন এলাকায়
অসহায় দুস্থ মানুষদের পাশে আমরা দাঁড়িয়েছি সবসময়। শীতকালে শীতবস্ত্র বিতরণ, ঈদে ঈদ সামগ্রী, উপহার সামগ্রী এবং কোরবানির গোশত বন্টন সহ বিভিন্ন আমরা কার্যক্রমে অংশগ্রহণ করেছি। বিশেষ করে 5 তারিখের পর, এই জুলাই বিপ্লবের পর আমাদের এখানে সম্প্রীতির বাংলাদেশ, আমরা হিন্দু বৌদ্ধ সবাই ঐক্যবদ্ধভাবে শান্তির সঙ্গে বসবাস করি। এই 24 অভ্যুত্থানের পর যাতে করে কোনো দুষ্কৃতিকারী আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, এই আশঙ্কাকে কাজে লাগিয়ে আমরা মন্দির পাহারা দিয়েছি, বিভিন্ন রকমের সম্প্রীতিমূলক তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছি। আমরা তাদের সঙ্গে বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালনা করেছি, যেটা আমাদের এই মানবিক কাজগুলোর কারণে আমরা গাইবান্ধার আপামর জনসাধারণের কাছে আমার প্রিয় সংগঠন ইসলামী আন্দোলনকে তাদের মণিকোঠায় স্থান করে। বিষয় যে আপনি এই সংসদ সদস্য নির্বাচিত হলে এই আসনের মানুষের জন্য কি করবেন? ধন্যবাদ প্রিয় ভাইকে সুন্দর প্রশ্ন করবার জন্য। আপনারা জানেন যে গাইবান্ধা 13টি ইউনিয়ন এবং একটি পৌরসভার সমন্বয়ে গঠিত। এই গাইবান্ধা সদর উপজেলার 4টি ইউনিয়ন বন্যা কবলিত এবং নদী ভাঙ্গন কবলিত। আমি যদি আলহামদুলিল্লাহ এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, আমি চরাঞ্চলের অবকাঠামো, তাদের যাতায়াত, তাদের প্রতিষ্ঠান উন্নয়নের জন্য সেই সকল ভাইদের সাথে নিয়ে পরামর্শ ভিত্তিক যে কাজ করলে তাদের উন্নয়ন ঘটানো সম্ভব, আমি সেটাই ইনশাল্লাহ করব। তারপরে আমি নিজে একজন শিক্ষক, শিক্ষার মান উন্নয়নে, অবকাঠামো উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। দুঃখের সঙ্গে বলতে হয়, গাইবান্ধা সদরের গ্রাম অঞ্চলের অধিকাংশ রাস্তা এতটাই কাঁচা, সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে যায়। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, এগুলো উন্নয়নের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ ইনশাল্লাহ গ্রহণ করা হবে। তাছাড়া এখানে গাইবান্ধায় 50 সদস্য শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে, এখানে আইসিইউ, সিসিইউ নেই। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে অ্যাসেম্বলিতে পলিসি ম্যাক করে এটাকে উন্নয়নের জন্য যা করার দরকার তাই করব। আর এখানে আমাদের কৃষি ইনস্টিটিউট রয়েছে, কিন্তু আমাদের এলাকায় কৃষি প্রধান এলাকা, এই কৃষি ইনস্টিটিউটকে যাতে কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যায়, এটা থাকবে আমার প্রধান চ্যালেঞ্জ। ধন্যবাদ আপনাকে। তো এই ছিল আপাতত CSRM-DBC ইলেকশন এক্সপ্রেস। পরবর্তী সংবাদ দুপুর 12টায় আবারও যুক্ত হব, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। চীনে বিশ্বের সর্বোচ্চ সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। দেশটির দুর্গম দক্ষিণাঞ্চলীয় গুইঝু প্রদেশের এই সেতুটি নির্মাণে সময় লেগেছে 3 বছর। আগের সব রেকর্ড ভেঙেছে 200 তলার চেয়েও উঁচু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। চলাচলের জন্য খুলে দেওয়া হলো বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। 200 তলা ভবনের চেয়েও বেশি উঁচু 625 মিটার উচ্চতার এই সেতুটি অবস্থিত চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুইঝু প্রদেশে। টানা 3 বছরের দীর্ঘ নির্মাণ কাজ শেষে যান চলাচলের জন্য 28 সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হয় চীনের হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। আগে যেখানে এক পাশ থেকে অন্য পাশে যেতে 2 ঘন্টারও বেশি সময় লাগত, সেখানে এই সেতুটির মাধ্যমে মাত্র 2 মিনিটেই গভীর গিরিখাত পেরিয়ে যেতে পারবেন ভ্রমণকারীরা। 1420 মিটার দৈর্ঘ্যের এই সেতুটি পাহাড়ি অঞ্চলের মধ্যে বিশ্বের দীর্ঘতম স্টিল ট্রাস গার্ডার সাসপেনশন ব্রিজ। প্রাদেশিক পরিবহন বিভাগের পরিচালক ঝান ইয়েনের মতে, এতে বায়ু প্রতিরোধী নকশা এবং উচ্চতার নির্মাণ কৌশল প্রয়োগ করা হয়েছে। সেতুটির কারণে 2 তীরের মধ্যে ভ্রমণের সময় 2 ঘন্টা কমিয়ে 2 মিনিটে নামিয়ে আনা হয়েছে। এটি স্থানীয় পরিবহন উন্নত করবে এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করবে, বিশেষত গ্রামীণ এলাকায়। সেতু এবং কাছাকাছি একটি পর্যটন অঞ্চলে বানজি জাম্পিং, টাওয়ার টপ ক্যাফে এবং একটি ভূতাত্ত্বিক সংস্কৃতি জাদুঘরও রয়েছে। বছরে 10 লাখেরও বেশি দর্শনার্থী আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। এই আগমন স্থানীয় কৃষিপণ্যের বিক্রয় বৃদ্ধি করবে এবং হোমস্টে, রেস্তোরাঁ এবং অন্যান্য স্থানীয় ব্যবসার প্রবৃদ্ধিকে উৎসাহিত করবে। হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ চীনের দ্রুত বর্ধনশীল অবকাঠামো উন্নয়নের এক নতুন মাইলফলক।
এর আগে বিশ্বের সর্বোচ্চ ব্রিজটিও ছিল এই বেইপান নদীর ওপরই, যা নতুন এই ব্রিজ থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত। গুইঝৌ প্রদেশকে প্রায়শই সেতুর রাজ্য বলা হয়ে থাকে। এখানে এখনো পর্যন্ত 30,000-এরও বেশি সেতু নির্মাণ করা হয়েছে, যার মধ্যে বিশ্বের 100টি সর্বোচ্চ সেতুর প্রায় অর্ধেকই রয়েছে এই প্রদেশে। সাজিদ আনিল, ডিবিসি নিউজ ডেস্ক।